এরকম বুক ফুলা ওকে সামনে যাও ওকে ঝাড়ি মারলাম আর ওরা ভড়কায় গেল, তারপর না ওদের রিয়াকশনটা তো আসতে অনেক পরে। তুমি রিয়াকশনটা দেখবা না, খালি তুমি দৌড়টাই দেখবা। আচ্ছা সোনিয়া না তোমার কাজিন, তুমি তো সরাসরি ওর সাথে মানে ইন্ট্রোডিউস করে দিতে পারো, তাহলে তার কোনো প্রবলেম থাকে না। হ্যাঁ ও তো আমার একটু দুঃসম্পর্কের কাজিন হয়। সাকিব যেই সমস্ত জায়গায় মানে যত ঘটনা ঘটাইছে প্রত্যেকটা জায়গায় আমি হানা দিব। আমার নাম রফিক। রফিক? জি ভালো, এবার বলবা রফিক। ভালো, তুমি কিন্তু এখানে কেন? এই যে এখানে চাচার বাসা বেড়াতে আসছি। আমাদের সামনে টুর্নামেন্ট আছে, মানে স্পেশালি আপনি আসবেন। আমি তো ক্রিকেটের ফ্যান। আমার সাথে দেখা হওয়ার আগে মুক্ত আর সজীবের সাথে পরিচয় হয়ে গেল সোনিয়ার। এটা কেমনে হলো, এটা কিভাবে হলো? আপনার সাথে আমার পরিচয়টা হলো এখন, হ্যাঁ আস্তে আস্তে হৃদ্যতা বাড়বে, তারপর বাসায় যাতায়াতটা বাড়বে, এই সমস্ত কিছুর পরে আমি আপনাকে মানে হেল্পটা করবো। খবর রফিক? এই তো কি মানে বাসার মধ্যে ব্যস্ত নাকি? না কেন? 5 মিনিটের মতো সময় হবে তো মানে কথা শোনার জন্য। আরে 5 মিনিট কেন, তুমি যদি 10 মিনিট 15 মিনিট 20 মিনিটও চাও কথা বলতে পারো, বলো। কিন্তু তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, আর কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম কথা হলো ওই যে সেদিন তোমার সাথে আমবাগানে দেখা হলো না একটা ছেলে, ওই যে মুক্ত নামের একটা ছেলে, ও কিন্তু খুব একটা সুবিধার না, একদম সন্ত্রাসী টাইপের একটা ছেলে। ওর সাথে যদি তোমার নেক্সট টাইমে কখনো দেখা হয় কথাবার্তা তো অবশ্যই বলবা না, আর যতটুকু পারবা মানে অ্যাভয়েড করে চলবা। মানে সন্ত্রাসী এটা তুমি শিওর হলা কি করে? মানে আমার তো মনে হয় না ওকে দেখে যে সন্ত্রাসী। আচ্ছা তোমার তো সেরকম মনে হওয়ার কারণ নাই, কারণ তুমি তো মাত্র নতুন আসছো কলোনিতে, তুমি বুঝবা কেমনি ও সন্ত্রাসী কিনা। ও তো মানে আমার কাছে দেখলা না তোমার সামনে আমার কাছে চাঁদা চাইলো খেলার নাম করে, তো সত্যি সত্যি চাঁদা চাইছে। ও তো এইভাবে চাঁদাবাজি করেই চলে। ওর গায়ে যত দেখছো না গেঞ্জি প্যান্ট জুতা মোজা সব তো এই চাঁদাবাজির টাকায় কেনা। ওর নামে না মানে থানায় 50টার মতো জিডি করা আছে, মানে খুবই ভয়ঙ্কর একটা ছেলে। কি বলো রফিক? ও যদি সন্ত্রাসী হয় তাহলে তোমার ওর সাথে যোগাযোগ হলো কি করে? মানে তুমি ওর সাথে কেন কথা বলো? শুনো ওই যে না পারতে কথা বলি, কলোনিতে থাকতে হইলে না একটু অ্যাডজাস্ট করে চলতে হয়, বুঝো না? আর ওর সাথে একটা অ্যাসিস্ট্যান্ট আছে সজীব নামের, মানে 1.5 ফুটটা, এটা আরও বেশি খতরনাক। এই দুইটার সাথে যদি তোমার কখনো নেক্সট টাইমে দেখা হয় কথাবার্তা অবশ্যই তো বলবাই না। আর ধরো রাস্তা দিয়ে তুমি যাইতেছো, এমন সময় তোমার সাথে দেখা হয়ে গেল, তুমি করবে কি দূরের থেকে ওদেরকে যদি দেখো রাস্তায় দাঁড়ানো, সাথে সাথে তুমি রুট চেঞ্জ করে আরেক রাস্তা দিয়ে চলে যাবা। আর তোমাদের বাসার সামনে দিয়ে যদি কখনো দেখো যে ঘোরাফেরা করতেছে, তুমি কিন্তু কি করবা, অবশ্য ওদের এইটা অভ্যাস, ওদের ক্যারেক্টারই তোমার বাসার সামনে অবশ্যই ঘোরাফেরা করবে, সাথে সাথে আঙ্কেলের কাছে বিচার দিয়ে দিবা। আসতে নাচতেই পড়লাম একটা বিপদে কলোনিতে। আরে এত সতর্কতার সাথে চলতে ইচ্ছা হয় ধরো। আহা মানে বিপদ তো আর বলে কই আসে না, একটু সতর্ক থাকলে অসুবিধা কি? আচ্ছা শুনো, চাচা না বললো যে তোমার পড়ানোর জন্য একটা টিচার দরকার, আমি কিন্তু খুব ভালো একটা টিচারের সন্ধান পাইছি। তাই নাকি? কি করে মানে উনি কি স্কুলের টিচার নাকি কলেজের? না স্কুল কলেজের টিচার না, মানে কলোনিতে অনেক দিন ধরে পড়ায় তো তার এক্সপিরিয়েন্স অনেক, মানে খুব ভালো টিচার, তোমাকে অনেক বিষয়ে হেল্প করতে পারবে। ওকে তাহলে রফিক একটা মানে কাজ করো, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো, কারণ আমার তো পরীক্ষা সামনে। আমি এই আগামী 1 সপ্তাহের মধ্যেই তোমার মানে টিচারটা ব্যবস্থা করে একদম বাসায় উপস্থিত করব। থ্যাংক ইউ। তাহলে আমি আসি তাহলে আজকে। যাবা? চলে যাই, মানে আবার তোমার মামা না আবার কখন চলে আসে। কেন মামা থাকলে সমস্যা কি? না কিছু না, মানে এমনি আমরা তো দেখা যাবে কথাই বলতে পারবো না, তার আগে আগেই চলে যাই। ঠিক আছে ওকে তাহলে ভালো থেকে আইসো বাসায়। হ্যাঁ আসবো। ভাই সোনিয়ার মামা যে বললাম না সাজু মামা, সে তো বিরাট একটা ফাউল, সে তো ভীষণ ডিস্টার্ব। তাকে ম্যানেজ না করতে পারলে তো আপনি জীবনে ওই বাসায় ঢুকতেই পারবেন না। ফাউল মানে কি? ভাই সেদিন যে আমার ওদের বাসায় যে কী এক্সপিরিয়েন্স হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি ওদের বাসায় গেলাম, ওর সাথে কথা বলতেছি, আর ওর মামা এমনভাবে ওকে চোখে চোখে রাখে আমি আপনাদের বলতে পারবো না। সোনিয়ার চোখের দিকে তাকায়, পারলে ক্রস ফায়ার করে আমার চোখের দিকে তাকায়, দেখে যে আমরা কী বলতেছি। আর সোনিয়ারও তো ভাই উনি এমনভাবে মানুষ করতেছে, পুরো ট্রিপল দিয়ে ঢাইকা মানুষ করে, যেভাবে ট্রিপল দিয়ে ঢাইকা রাখে সারাক্ষণ সোনিয়ারে, যখন প্রয়োজন একটু ট্রিপলটা খুলে দেয়, ও একটু বের হয়, আবার সাথে সাথে ট্রিপল দিয়ে ঢাইকা রাখে, মানে একান্ত প্রয়োজন ছাড়া সোনিয়ারে সে বেরই হইতে দিবে না। মানে তুমি মামাকে কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছো না? ভাই প্রথম থেকে উনার অ্যাটিটিউডটা না আমার প্রতি কেমন কেমন যেন, মানে উনি
কেমন কেমন তাকায়, কেমন কেমন যিনি করে, উনার মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। মানে আমার না সহ্যই করতে পারতেছে না। আমি গেছি উনাদের বাসায় বেড়াইতে, কথা বলতে, চাচার সাথে দেখা করতে, আর উনার এমন ভাব যেন আমি একটা চোর উনাদের বাসায় চুরি করতে গেছি। আর বারবার ঘড়ি দেখতেছে, টাইম দেখতেছে যে আমি কখন উঠবো। মানে মনে হয় যে আমি একটা ট্যাক্সি ক্যাব বসে আছি, মানে টাইম দেখে দেখে মিটার উঠতেছে, মানে আমি যতক্ষণ বসে থাকবো ওনার বাসায় মনে হয় ততক্ষণ মিটার উঠবে। আমার এসে বাসা থেকে বের করতে পারলেই বাঁচে। আর যেই শুনলো যে সোনিয়া আমার কাজিন হয়, অমনি তো মামার একেবারে মাথা খারাপ অবস্থা। তা আমার এখন কি করা উচিত? আপনি এখন সব চিন্তা বাদ দিয়ে এই মামার পিছনে লাগেন। মানে মামা যখন ওদের বাসার থেকে বের হবে তখন তার সাথে একটু কথাবার্তা বলে তার সাথে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুলেন। আচ্ছা, একদিন তুমি বলতে বাবার সাথে দেখা করেন, রাস্তায় দাঁড়ায় থাকেন, বাবা আসলে বাবার সাথে কথা বলেন। এখন বলতেছো মামা, এরপরে বলবা কাকা, তারপরে কাকি, তারপরে ফুপু, তারপরে খালা, তারপরে খালু, এভাবে 14 জেনারেশন একটার পর একটা আসবে। আদৌ সোনিয়ার সাথে আমার কিছু হবে? কত বছর লাগবে এটা? আমি এক কাজ করি, সোনিয়ার সাথে ডাইরেক্ট কথা বলি। ভাই দিনে দিনে না আপনার বুদ্ধিশুদ্ধি একদম লোপ পাইতেছে। মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষ ম্যাচিউর হয়, আপনি দিনে দিনেই ম্যাচিউর হইতেছেন। আপনি যদি ডাইরেক্ট সোনিয়াদের বাসায় যান তাইলে কী হবে জানেন? কোনো রকম প্রবলেম হলে সব দোষ এসে পড়বে আপনার ঘাড়ে। এতে সোনিয়াদের দরজা আপনার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, ওদের বাড়ির চারি সীমানা আপনি জীবনেও ঢুকতে পারবেন না। যুদ্ধে যখন নামছি, জয় আমাকে হতেই হবে। আমার পিছনে তো মুক্ত আর সজীব আছে, তাই না? তুমি দেখো 2-1 দিনের মধ্যে মামার সাথে একটা ফয়সালা আমি করবই, তার সাথে যে কোনো একটা সিস্টেম তৈরি করবো। থ্যাংক ইউ ভাই। এই ডিসিশন অনুযায়ী আপনি আগায় যান, দেখবেন অবশ্যই সাকসেসফুল হবে। তুমি তো জীবনে কখনো কোনো হেল্প করতে পারলা না আমাকে, এই ব্যাপারেও কোনো হেল্প করতে পারলা না। এখন তুমি যাও, আমি একা একা একটু ভাবি। যাও সাকিব ভাই, এই জন্যই মানুষের উপকার করতে হয় না। আমি যদি হেল্প না করতাম তাহলে এই যে ইনফরমেশনটা যদি না এনে দিতাম যে এখন ওর মামাটাই আসল, তাহলে কি হতো? আপনার বাবার সাথে কথা বলে অযথাই কথা বলতেন, কোনো কাজই হতো না। এটা কে করে দিল ইনফরমেশনটা? বুঝছি, তুমি যাও গা, তোমাকে দিয়ে আমার কিছুই হবে না। আচ্ছা, ডিউটির কি অবস্থা? চলতেছে আর কি, ডিউটি তো দিতেছি। এখন পর্যন্ত বারান্দায় কেউ দেখা যায়নি। এখনো দেখা যায়নি? না, ওই সাকিব রো এই পর্যন্ত দেখিনি। মাঝে মাঝে ফুটবলে দেখা যায়, আমার দেখি আবার জায়গা। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় সজীব তোমার ডিউটিতে না একটা ঝামেলা থেকে গেছে, বুঝছো? মানে ঘাপলা থেকে গেছে। তুমি এক কাজ করো তো, তুমি ডিউটিটা বাড়ায় দাও, বুঝছো? মানে কঠোরভাবে ওদেরকে পর্যবেক্ষণে রাখো। ও ভাই, এখন তো ডিউটি, কোয়েলো এলেন ফুটবল খেলা, এরপর প্র্যাকটিস, ভাইস ক্যাপ্টেন। প্র্যাকটিসের তো কোনো খবরই নাই। এখন মনে করেন না দারুণ বানিয়েছেন, মানে আপনি যে কী শুরু করছেন আমি কিছুই বুঝলাম না। মা বাবা খাওয়ায় পিন্ধে মনে করেন না শেষ পর্যন্ত দারুণ বানাইছে না? আপনি তো জানেনই না ব্যাপারটা। 1000 টাকার মতো বুট আর বাদামি খেয়ে লাইছি, খাইতে খাইতে মনে করেন দোকানে সব বাদাম চাপা। শোনো সজীব, তুমি যে সাফারিংটা করছো এটার পিছনে কিন্তু লজিক আছে। লজিকটা কি? বাদামে আছে হচ্ছে প্রোটিন, আর বুটে আছে হচ্ছে ক্যালসিয়াম। এই প্রোটিন আর ক্যালসিয়ামের মিলিত শক্তি তোমার হাড় এবং মাংসপেশির গঠনে ভূমিকা রাখবে। আরেকটা জিনিস হবে সাথে সাথে, সেটা হচ্ছে তুমি যে দীর্ঘক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকছো, এতে তোমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে। এতে হবে যে মাঠে যখন তুমি একটা গোল খেয়ে যাবা, মানে তোমার দল একটা গোল খেয়ে যাবে, তুমি কিন্তু উত্তেজিত হতে পারবে না, তুমি আরও 2টা গোল করার ইন্সপিরেশন পাবো এখান থেকে। ডিউটি তো ভাই একবারও দেননি, একদিনে 2 শিফট ডিউটি দিয়ে দেখেন কেমন লাগে, বুঝছেন? আর এইসব ফাবরবাজি কথাবার্তা আমার কোয়েন না ভাই, আমি এইসবের মধ্যে নাই। আপনারটা আপনি করেন, আমি ভাই পারুম না এগুলি। সজীব, সব কিছুর মধ্যে যদি আমাকেই থাকতে হবে তাহলে তুমি আসো কি জন্য? তোমারও তো কিছু হ্যান্ডেল করা শিখতে হবে নাকি? এটাই তো তোমার শেখার বয়স। আর ঠিক আছে, তুমি যখন বলতেছো তুমি আমার ভাই লাগো, আমি তোমাকে খুব মন থেকে ভালোবাসি, তো চলো আমরা দুজন মিলে ডিউটির ব্যবস্থা করি, চলো। ঠিক আছে, আপনি যান, আমি পরে আপনি যান, ভালো লাগতেছে না। আর মেয়ে, তোমার কি ডিমান্ড ওটা তুমি আমরা বলবো না? তোমার যে পকেটের অবস্থা খারাপ এটা তো তোমার দেখলে বোঝা যায় না, তুমি তো আমরা বলতে হবে, তাই না? আচ্ছা, কত লাগবে জানো তোমার? তো এইটা বুঝতে এতক্ষণ লাগে? 1000 টাকা বাদামের খরচ, 500 টাকা ডাক্তার, আর 500 ধরে দেন, বাকিটা আমি ম্যানেজ করলাম, টোটাল 2000। ও আচ্ছা, 2000 টাকা না? এই 2000 টাকা কোনো ব্যাপার না, বুঝছো? বড় ভাইয়ের কাছে 2000 টাকা তো কোনো ব্যাপারই না, এটা কমই চাইছো তুমি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি 10টা টাকা রাখো। মানে কি আমি বুঝলাম না, আপনি কি ফাইজলামি করতেছেন? না, তুমি বললে না তোমার পেট খারাপ, মানে 2টা স্যালাইন কিনবা 8 টাকা দিয়ে, আর 2 টাকা দিয়ে তুমি চকলেট খেও, নাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা রাখেন, আপনি জান আমি আইতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝছি তুমি একটু উত্তেজিত আছে, তাতে চলো আমরা 2 ভাই মিলে বসে একটু বাদাম বুট খাই আসো। দেখেন আসতেছে, এইটাই হতেছে সাজু মামা, বুঝছেন? আপনি যান এক্ষুনি, যে উনারে দেখেন কিভাবে কনভিন্স করা যায়। এটা কিন্তু ভাই আপনার লাস্ট চান্স, এখন যদি ম্যানেজ না করতে পারলেন সব গেল। সাজু মামা না? সাহস নিয়ে যান। আমার নাম সাকিব।
কি নাম? সাকিব। সাকিব? আরে বাহ, অনেক হিট নাম তো। আমি কলোনির ক্রিকেট টিমের ক্যাপ্টেন। কয়জন? জি মানে আমি একাই ক্যাপ্টেন। তাহলে আগের 4জন কি? ও অনেক দুষ্ট ছেলে আছে কলোনিতে। ও তা তো দেখতেই পাচ্ছি, দুষ্ট ছেলে তো আছেই। আপনি নতুন না? আরে বলেন কি, আপনি তো সাংঘাতিক মানুষ। আপনি কি জ্যোতিষী নাকি? আমি যে নতুন আসছি সেটা টের পেয়ে গেছেন। কয়েকদিন পর টের পেয়ে যাবেন আমি কোন কলোনিতে থাকি, কোন রুমে থাকি, কোন খাটে থাকি, জাজিমে থাকি না শক্ত বিছানায় থাকি। মাশাআল্লাহ, আপনি তো অনেক ক্ষমতাবান লোক ভাই। আপনি মাইন্ড করছেন না? ছি ছি ছি, মাইন্ড করা কি আছে ভাই বলেন তো, আপনার লাগে আসছি। এটা হচ্ছে আমবাগান। হ্যাঁ আমবাগান। বাহ, আর ওইদিকে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, মনে করেন কাঁচা বিল্ডিং আছে, টিনের বিল্ডিং আছে, হাইরাইজ বিল্ডিং আছে, সব আছে। কত দেয়? জি না মানে ওই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আপনাদেরকে কত দেয়, নাকি ভলেন্টিয়ার সার্ভিস করেন? আপনি কিন্তু খুব মজার মানুষ। না না, মজার তো কে আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা কিন্তু চমৎকার গাইড। একটা মজার বিষয় কি, এই কলোনিতে আসার পর মনে করেন যে রাস্তার মোড়ে মোড়ে গাছের নিচে নিচে গাইড এবং ক্যাপ্টেন পাওয়া যাচ্ছে। আমার খুব এনজয় করছি আমি জিনিসটাকে। ওইদিকে না দারুণ একটা প্রাকৃতিক সুন্দর জায়গা আছে, একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশে একটা বিল। শোনেন ভাই, কবরস্থান যত সুন্দরী হোক তার আশেপাশে আমি যেতে রাজি না। জন্মস্থান টন্মস্থান থাকলে বলেন সেখানে যাই। না জন্মস্থান তো নাই। জন্মস্থান নাই না? তাহলে ঠিক আছে, আর কি করে। ওই বিলে আমার এক ফ্রেন্ড হ্যাঁ, মুরগি মাছ এগুলো পোষে। বিলে মুরগি পোষে? মানে বিলের পাশে। আরে ভাই, আসলেই কিন্তু আপনি একটা মজার লোক। ঠিক আছে, কথা হবে, আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা আপনার সেল নাম্বারটা একটু দেন। আমার সেল নাম্বার? আমার তো কোনো সেল টেল নাই ভাই। তো একটা 3টি নাম্বার আছে, আপনি সেটা লিখতে পারেন। এটা হচ্ছে কি আমার গ্রামে, এখানে ফোন করলে ওরা আমার সাথে যোগাযোগ করে দেবে। এটা আমরা এখানকার কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনার বা যে কোনো কারো? এইখানকার না, মানে কেন, মানে মানে যোগাযোগ যদি কখন আপনাদের সাথে যোগাযোগ করা কোনো ব্যাপার? আপনাদের যে নেটওয়ার্ক, গাছের নিচে নেটওয়ার্ক, রাস্তার মোড়ে মোড়ে নেটওয়ার্ক, মনে করেন যে এই এলাকায় আসা মানে এই কলোনিতে আসা একটা জিনিস আমি পাইছি। মানে একটা জিনিস মানে কি, মনে করেন আপনাদের এলাকায় ক্যাপ্টেন এবং গাইড, এই দুইটার কোনো অভাব নাই। আপনার যখনই নেটওয়ার্কের দরকার পড়বে খালি একটা আওয়াজ দেবেন, আমি ঠাস করে হাজির। হ্যাঁ, যত দূরে থাকি আমি ঠাস করে হাজির দেবো। আসি তাহলে, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই, কোন সমস্যা? হ্যাঁ, না ওই একটা জিনিস পড়ে গেছে। ও তাহলে খুঁজে দেবো না নাকি? না লাগবে না, পাইছি। আয় হ্যাঁ, আমি তো আরো ভয় পেয়ে গেছিলাম রে ভাই, যে কি হয়েছে। থাকেন তাহলে। হ্যাঁ, আরে মামা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি মামা? আরে কি খবর? দাও দাও দাও, আস্তে আস্তে 10 মিনিট পুরো ভাঙে পেলাম। জি মামা। মাশাআল্লাহ, আজকে তো ঈদ না তো? না মামা, মানে আপনাকে এত ফিল করি আমার মনে হয় প্রত্যেকটা দিনই আমার জন্য ঈদ। তো মামা আপনাকে কিন্তু আমি মনে মনে কয়েকদিন ধরে খুব খুঁজছিলাম। যদি আজকে আপনাকে আমি না পেতাম তাহলে আমি সরাসরি আপনার বাসায় চলে যেতাম। আরে মিয়া, তোমাদের যে নেটওয়ার্ক, খালি মনে মনে খুঁজবা, আমি ঠাস করে এসে হাজির। ও মামা, আপনি বলেছিলেন না কোনো প্ল্যান আসলে যেন আপনাকে জানাই। আমার মাথায় মোটামুটি হাফ ডজনের একটা প্ল্যান আসছে। হাফ ডজন? জি। বলো কি? চল মামা, আমার বাসায় যেয়ে বলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বিজনেসের কথাবার্তা কখনো বাসায় বলতে নাই, হয় রাস্তায় বলতে হয়, নাহলে অফিসে বলতে হয়। তো আজকে আর অফিসে যাওয়ার আপনার, তুমি বলো ঘটনাটা কি। মানে আরেকটা বিষয় জানো, হাফ ডজন তুমি আইডিয়া করছো তো, এখানে আমার একটা ঝামেলা আছে। কি মামা? আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে কি জানো, একসাথে যখন অনেক বিজনেসের আইডিয়া হয় সেটা খুব রিস্ক থাকে। মনে করো নৌকায় তুমি একটা মাল তুললা, সেটা পার করলা, একটা করে পার করলা, একটা করে পার করলা, একটা করে পার করলা। একসাথে যখন অনেক আইডিয়া তুমি নৌকায় তুলবা, ঠাস করে পানিতে ডুববা, মনে করো যে একদম ভাইসে বসে শেষ। ওই তোমার বিজনেসও শেষ, তোমার নৌকাও শেষ। হতাশ হলো মামা, রাত জেগে জেগে আইডিয়াগুলো মানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নাই। তুমি কি আইডিয়া করছো সেই আইডিয়াগুলো আমাকে বলো একটু। হতাশ হলো মামা, রাত জেগে জেগে আইডিয়াগুলো মানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নাই। তুমি কি আইডিয়া করছো সেই আইডিয়াগুলো আমাকে বলো একটু। আচ্ছা তাহলে বলি মামা। না সেটা হচ্ছে মামা, আমার প্রথম যে প্ল্যান সেটা হচ্ছে কচুরি পানার ব্যবসা। কি পানা? কচুরি পানা মামা, এটা আপনি যেভাবে দেখেন এটা কিন্তু অনেক প্রফিটেবল একটা বিজনেস মামা। আমাদের দেশে দুগ্ধজাত শিল্প যেভাবে মানে ডেভেলপ করছে, আপনি যদি মনে করেন এই কচুরি পানা কালেক্ট করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারেন মামা, আপনি কিন্তু বিরাট বিরাট মানে গেইনার হয়ে যাবেন। তারপর দ্বিতীয় বিজনেসটা? আচ্ছা, আমার দ্বিতীয় বিজনেস হচ্ছে মামা কাউয়ার বিজনেস। কি মামা? কাউয়া? কা কা? রাইট মামা, আপনি অনেক স্বাদ।
কাক, আমরা যদি আমাদের দেশে এই যে মানে বিপুল পরিমাণ কাককে বাইরের কোনো কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারি মামা, প্রথমত যেটা হবে আমাদের দেশের থেকে মনে করেন কাউয়ার সংখ্যা কমে গেল, আর এই কাক বাইরে গিয়ে মনে করেন যে নোংরা টোংরা খেয়ে ওদের কান্ট্রিতে পরিবেশের ভারসাম্য রক্ষা করলো। নেক্সট আর নেক্সট যেটা হচ্ছে মামা কলার বিজনেস। হাই মিয়া, তুমি তো খালি কয়ের মধ্যে আছো, ক থেকে সরো, খ গ গ তো রয়েছে নাকি? আর শুনো, তুমি যেসব বিজনেসের কথা বলছো এইসব বিজনেস আমার অ্যাসিস্ট্যান্টরা কইরা মইরা বাজা করে একদম জাজরা করে ফেলেছে। এখান থেকে আমার পার্সেন্টেজ দিয়েছে, একটা গাড়িও গিফট করছিল এবং সেই বিষয়ে গাড়ি কই মামা? আপনি তো গাড়ি দেখিনি। এই যে গাড়ি দেখবা কি করে? তুমি কি রাঙ্গামাটি থাকো? গাড়ি তো থাকে রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে তোমার মনে করে যে অনেক পর্যটকরা আসে, তো আমার গাড়িটা সেখানে ব্যবহার করা হয়। এটা কি টেম্পো? না 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 না, এটা লাক্সারিয়াস টেম্পো, মানে এটাকে বলা হয় চাঁদের গাড়ি। লাক্সারিয়াস লাক্সারিয়াস টেম্পো। শুনো, তোমার আইডিয়ার কথা তো আমাকে বলছো, এবার আমার একটা আইডিয়া শুনো। জি জি বলেন বলেন। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, মনে আছে? কোনটা জানেন? দেখা হয় না চক্ষু মেলিয়া, জি ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। আমি জীবনে এত বিজনেস করছি, কিন্তু একটা বিজনেস কিভাবে জানি আমার সাইড দিয়ে ঠাস করে চলে গেছে, সেটা ডেকোরেটস বিজনেস। অনেক ইন্টারেস্টিং বিজনেস কিন্তু। থালা বাসন মাজা? হ্যাঁ, এই যে তুমি এমন একটা স্টাইলে কইলা যে থালা বাসন মাজন। তোমাদের বিজনেসম্যানদের প্রবলেম কি জানো? বিজনেস করতে গেলে কোনো ক্লাসিফিকেশন করবে না, শ্রেণী বৈষম্য করবে না। থালা বাসন টেসন কিছু নাই। তুমি যেটা খাওয়ার বিজনেস করতে না, থালা বাসন হইতে পারে। শোনো, ডেকোরেটর বিজনেসের মজা কি জানো? আমাদের ফ্যামিলিতে যে পরিমাণ বিয়ে হয়েছে, যে পরিমাণ প্রোগ্রাম হয়েছে, ডেকোরেটরকে যে পরিমাণ টাকা পয়সা দিছি, সেটা যদি খালি বিজনেসে খাটাতে পারতাম, এই ডেকোরেটর বিজনেসে, তাহলে তো আমি মু করে টাকা নিয়ে ঘুরতে পারতাম। এই যে আজকেও দেখো, এই যে এই কোনা দিয়া একটা বিয়ে হইতেছে না? জি হ্যাঁ। কি হইতেছে এখানে? বিয়ে। আরে থালাবাটি খেলা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। থালাবাটি পাঠায় আর টাকা নিয়ে আসে, পাঠায় আর টাকা নিয়ে আসে। মনে করো যে থালাবাটি যে কি বিজনেস, আমি একটা চ্যাপটা থালা করব, নিচে একটু উঁচা করে দিব, মনে করো যে ভাত দিলে মনে হচ্ছে অনেক ভাত। ঠিক আছে মামা, আপনি করেন, সমস্যা নেই। আপনি যাবতীয় কাজে আমাকে সাথে রাখবেন। ওই মিয়া, ব্যান কার লেগে কিনতেছি আমি? কি ব্যানটা যে কিনতেছি কার জন্য? তোমার জন্য তো। তোমারে দিয়ে ভ্যান দিয়ে পাঠাবো, তুমি কি হাতে নিয়ে থালাবাটি নিয়ে যাবা? ভ্যান দিয়ে নিয়ে যাবা, হিসাব রাখবা, টাকা নিয়ে চলে আসবা। আমি তো ভ্যান চালাতে পারি না। এই যে বোকা ছেলে, ভ্যান তুমি চালাবা কেন? তুমি তো ভ্যানে বসে সুন্দরভাবে প্লেটগুলো ধরে নিয়ে যাবে, তাতে প্লেটগুলো পড়েই না ভেঙে যায়। ঠিক আছে, তুমি এখন থাকো, বিজনেসের ব্যাপারে আরো বহু আলাপ আছে। আচ্ছা মামা, আপনার ওই যে মানে যে ভাগ্নি আছে, সে কি ডেকোরেটরের বিজনেসটা পছন্দ করে? আমি কথাটা বুঝলাম না তোমার। বিজনেস ভাগ্নি পছন্দ করলো কি করলো না সেটা তোমার জানা দরকার কি? হ্যাঁ, সেটা তো আমি আছি। থাকো তাহলে। জি, বিজনেসে আলাপ হবে তোমার সাথে অনেক। আসসালামু আলাইকুম। রফিক, জি মামা। ঠিক করে বসো। জি ঠিক করে বসো মিয়া। মামা, ওই যে আপনার সাথে তো সেদিন পরিচয় হওয়ার পর থেকে আমার মানে খুব ভালো লাগলো যে মানে এমন একটা মামা সাথে পরিচয় হলো। আর আমি যে সোনিয়াকে বলছি তো, মানে সোনিয়া তো খুব ভাগ্যবতী যে আপনার মতো এমন একজন মামা পাইছে, মানে সারাক্ষণ ওকে টেক কেয়ার করে। এরকম মামা তো সহজে পাওয়া যায় না। খুব ফিল করছো না? না, আমিও খুব ভাগ্যবান। তোমার মধ্যে একটা মনে করো যে দুঃসম্পর্কের চাস্তো ভাই সোনিয়া পাইছে, আমি একদম নিশ্চিত। মানে হয়েছে কি, আমি কলোনিতে আসার আগে একটু কনফিউশন ছিলাম যে কার সাথে না কী হয়, পরিচয় হয়, নতুন জায়গায় আসছে, এলাকায় আসছি, কোন পোলাপান কী করে না কী করে। কিন্তু তোমাকে পেয়ে আমি একদম নিশ্চিত। মানে আমার আর কোনো ধরনের মনে করছে তোমাকে নিয়ে আর কোনো কনফিউশন নেই আর কি। মামা, ও কিন্তু অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে, খুবই খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ। আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা রফিক, তোমার আসলে যেই কারণে আমি ডাকছি, আমার কেন জানি মনে হচ্ছে তুমি কাজটা করতে পারবা। সোনিয়ার আসলে একজন হাউস টিচার দরকার। মানে ওকে একটু বাসায় এসে পড়াবে, একটু ভালো হয় যে একটু মেয়ে টিচার হলে আর কি। মানে তোমার কাছে আছে না? মামা, এটা তো কোনো ব্যাপারই না। আপনি আমাকে যখনই বলবেন আমি একজন টিচার জোগাড় করে দিতে পারবো, কিন্তু ওই যে মানে মহিলা টিচার পারবো কিনা এটা বলতে পারছি না। না, এমনি মনে করো যে যদি ওরকম না পাবেন, তোমার মতো একজন টিচার হলেও চলে আর কি। জি মামা, আমার কাছে আছে, আমি আপনার সাথে তাহলে এর মধ্যেই যোগাযোগ করে দেব। জি, মানে মনে করো যে ওর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলো ওকে পড়াতে পারবে, সেরকম একটা শিক্ষক পেলে আমরা একদম নিশ্চিত। দুলাভাই খুবই টেনশন আছে, দুলাভাই আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আমাকে একটা মানে পালন করতে হবে, তাই না? মামা, আমার কাছে তো একদম ম্যানেজমেন্ট এক্সপার্ট এরকম একজন টিচার এখনই আছে। ম্যানেজমেন্ট এক্সপার্ট? না মানে ওই ম্যানেজমেন্ট সাবজেক্টের উপর এক্সপার্ট? জি মামা, ম্যানেজমেন্ট সাবজেক্ট এক্সপার্ট। নিয়ে আসো তো। সে কি করে? উনি মেয়েটা থাকে কোথায়? ও মামা, উনিও তো মেয়ে না, উনিও ছেলে টিচার।
ছেলে টিচার না আচ্ছা তো ছেলে হলে সমস্যাটা কি? আচ্ছা শুনো শুনো এই রফিক শুনো, আমার না ওই যে টিচার যদি ঠিক করো আমার আবার কিছু আলাদা রিকোয়ারমেন্টস আছে। যেমন ধরো আজকে যদি আমি বলি দুপুরে পড়বো তো আমার আবার কালকে ইচ্ছে হতে পারে সকালে পড়বো, তো আমি বলবো স্যার সকালে আসেন কিংবা ম্যাডাম সকালে আসেন। আবার অনেক সময় দেখা যায় যে পড়তে বসে আমার সবসময় পড়ার রিলেটেড কথা বলতে ভালো লাগে না, মানে কি পড়ার বাইরে গল্প করি বুঝছো, এগুলা নিয়ে স্যার বিরক্ত হতে পারে। সোনিয়া সোনিয়া শুনো, এইসব ব্যাপার তো আমি আলাপ করবো। আর একটা মানে একটা টিচার আনবো টাকা দিয়ে, তাকে কি গল্প করার জন্য আনবো নাকি? মামা তুমি যাও না, আমি ছোটবেলা থেকে এরকম ভাবে পড়ছি, আর টাকা কি তুমি দিবা? টাকা দিবা আমার আব্বা। এই যে টাকার খোঁটা তুই বারবার কেন দিচ্ছিস? আর ছোটবেলা আর বড়বেলা কি এক কথা নাকি? আমি খুব মাইন্ড করি কিন্তু মাঝে মাঝে তোর উপরে। তোরা সবাই মানে দুলাভাই এবং তুই সবসময় বলিস টাকা টাকা টাকা। টাকা মানে কি? মামা তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমি আমার আব্বুর একমাত্র মেয়ে। না সোনিয়া, তুমি খুবই বাজে ব্যবহার করতেছো। আমি কিন্তু দুলাভাই আসলে এই আজকে কিন্তু একটা এক্সপ্লোজ করবো। এই তুমি বসে আছো কেন? তুমি দেখছো না এটা হট্ট করছে? তোমার কোনো লাজ শরম নাই? একটা জায়গায় বসে মানে দেখতেছো যে এখানে আমাদের তর্ক বিতর্ক করছে, তুমি বসে আছো চা খাওয়ার জন্য বসে আছো? না মামা, আমি তো আপনাদের ফ্যামিলি বিষয়ে কোনো কথাবার্তাই বুঝতে পারি না না। ফ্যামিলি বিষয়ে কথা বলতে বুঝবা কেন তুমি? তোমার সেই বোঝার ক্ষমতা আছে? মামা কি তুমি আমার দূর সম্পর্কের আপন কাজিনকে এরকম করে অপমান করতেছো কেন? অপমান তুই আমার করতেছিস না? আমি তোর কি তোর আপন মামা না, একমাত্র মামা না? এই অপমান করার রাইট আছে তোর? আমি সরি ভাই, আমার ভালো লাগছে না, আমি গেলাম। তোমরা 5 মিনিটের মধ্যে কথাবার্তা শেষ করে তারপর চলে যাবে, কিন্তু 5 মিনিট সময় দিলাম। কই যাও তুমি? ধরো আচ্ছা শুনো, তুমি কিন্তু বুঝছো ওইগুলা মেনটেন করবা যে এক এক দিন এক এক সময় আসতে বলবো আর এক সময় ইয়ে করবো, বুঝছো? আসতেছো কেন তুমি? না মানে মামাটা খুব ভালো, মানে মজার মানুষ। আমি স্যারের কথা বলছি, তুমি মামার কথা চিন্তা পরে করো, বুঝছো? আর ওই যে পড়ার বাইরে আমি গল্প করবো। I can't play 'cause I need a reason. No one here that I aim to please in. There's a joint next door and I hate to barge in, but I play better with girls watching. Hey, 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 that's why I play. So why don't you come, why don't you come, why don't you come with me? I'm trying to do it every day. I can play, I can sing, I can do anything you wanna see. So why don't you come, why don't you come, why don't you come down with me? Glad you came down and I thank you, mister. I thank you more if you bring your sister.